This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। দেখুন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে নিয়ে তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস আর ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস উভয়পন্থীরাই বেশ টেনশনে। তার কারণ আগামী দিনে কি হতে চলেছে, কারা আসল তৃণমূল কংগ্রেস, সেই নিয়ে এই দুই তৃণমূল কংগ্রেসের মধ্যে বেশ চিন্তা। কিন্তু তৃণমূল কংগ্রেসের চিন্তা যখন দুই গোষ্ঠীকেই গ্রাস করেছে, তখনই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাঙন ধরার একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এই ভাঙন শুরু হতে চলেছে বীরভূম জেলা থেকে। হ্যাঁ, অনুব্রত মণ্ডলের গড় বীরভূম জেলা। যেই বীরভূম জেলার বেতাজ বাদশা ছিলেন অনুব্রত মণ্ডল, দীর্ঘদিন বীরভূম জেলার জেলা সভাপতির দায়িত্ব সামলেছিলেন অনুব্রত মণ্ডল। জেল যাত্রা হয়, জেল থেকে ফেরার পরে তার জেলা সভাপতির পদ চলে যায়। তখন থেকে ওই জেলার কোর কমিটির মাধ্যমে তৃণমূল কংগ্রেস অপারেট করত, পরিচালনা করত। সেই বীরভূম জেলায় এবার ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের ভাঙনের মূল উৎস হতে চলেছে, এরকমই খবর। কেন বলছি এ কথা? এই কথা বলার পিছনে বেশ কয়েকটি কারণ আছে। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে নতুন তৃণমূল কংগ্রেস বা ভালো তৃণমূল কংগ্রেস বা ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস তাদের বিভিন্ন জেলার জেলা সভাপতিদের নাম ঘোষণা করেছে। স্বাভাবিকভাবেই বীরভূম জেলার জেলা সভাপতি হিসাবে অনুব্রত মণ্ডলের নাম ঘোষিত হয়েছে। অনুব্রত মণ্ডল জেলা সভাপতির পদ ফিরে পাওয়ার পরে বলেছে, আমি তো জেলা সভাপতি ছিলাম, দীর্ঘদিন ধরে জেলা সভাপতি হিসাবে কাজ করেছিলাম, কিন্তু আমাকে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেয়। ভোটে আমি সে অর্থে কাজ করিনি, তার কারণ আমার উপর কোনো দায়িত্ব ছিল না, যা হওয়ার তাই হয়েছে। অর্থাৎ অনুব্রত মণ্ডল কোথাও না কোথাও এই ভোট বিপর্যয় যার প্রভাব বীরভূমেও পড়েছে, সেটা নিয়ে প্রকারান্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করেছে। দেখা গেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চ আলো করে অনুব্রত মণ্ডল বসেছিলেন, বক্তব্যও রেখেছেন একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তিনি মুখ খুলেছেন। অন্যান্য কোন নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বললেও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সে অর্থে কোন রকম কথা বলেনি। কিন্তু অনুব্রত মণ্ডল, যেই অনুব্রত মণ্ডল একসময় বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রাজনীতিতে আছেন ততদিন রাজনীতি করব, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া রাজনীতির কথা ভাবতেই পারি না, সেই অনুব্রত মণ্ডল বলেছেন এই দলের সর্বনাশের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়ী। সেই অনুব্রত মণ্ডলের গড়েই, ডাকাবুকো অনুব্রত মণ্ডলের গড়েই এখন ভাঙনের শব্দ ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের মধ্যে শোনা যাচ্ছে। অনুব্রত মণ্ডলের যে গড় বীরভূম জেলার 3-4 জন বিধায়ক ইতিমধ্যেই কালীঘাটে হত্যা দিয়ে পড়ে আছে। ভালো লাগছে না নতুন তৃণমূল তাদের। কোথাও না কোথাও বুঝতে পেরেছেন যে যেই এলাকায় আমরা থাকি, যেই এলাকায় মানুষদের ভোট আমাদের পক্ষে এসছে, বিজেপির বিরুদ্ধে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এসছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গেছে, সেই ভোট নিয়ে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস হওয়ায় সাধারণ মানুষের মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং সেই ক্ষোভ প্রশমন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে সম্ভব নয়। তাছাড়া এতদিন পর্যন্ত এই যে সমস্ত বিধায়ক নির্বাচিত হয়েছেন, অতীতেও যারা বিধায়ক ছিলেন, তারা নেতৃত্ব হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা স্তরে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে কাজ করে এসেছেন। বর্তমানে কাদের নেতৃত্বে কাজ করতে হচ্ছে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম থেকে এসে প্রথমবারের জন্য বিধায়ক হয়েছেন, সন্দীপন সাহা প্রথমবারের জন্য বিধায়ক হয়েছেন, আখরুজ্জামান 2026-এ তৃণমূল কংগ্রেসের বিপর্যয় না ঘটলে আখরুজ্জামান নামে কোন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছে সেটা তার নিজের বিধানসভা এলাকা বাদ দিয়ে আশেপাশের বিধানসভা এলাকার লোকও জানতে পারতো না। তাই এই রকম নামগোত্রহীন বিধায়কদের নেতৃত্বে কাজ করতে দীর্ঘদিনের বিধায়ক যারা, দীর্ঘদিন ধরে রাজনীতি করছে যারা, তারা খুব একটা সন্তুষ্ট বোধ করছেন না। ফলে ভাঙনের সুর সরে যাচ্ছে। আর আরো বড় ভাঙনের সুর কেন? অতীতেও বীরভূম জেলায় অনুব্রত বনাম কাজল আমরা দেখতে পেয়েছি। সেই অনুব্রত এবং কাজলকে এক মঞ্চে এনেছিলেন ঋতব্রত ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় যা পারেননি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তা করে দেখিয়েছিলেন। কিন্তু ওই যে বললাম, সব সময়ের খেলা, সময় কথা বলে। কেউ কথা না বললেও সময় নিশ্চুপে অনেক কথা বলে দিয়ে যায়। সময় গড়াচ্ছে। অনুব্রত মণ্ডল বীরভূমের জেলা সভাপতি হওয়ার পরেই কানাঘুষো শোনা যাচ্ছিল কাজল শেখ একেবারেই সন্তুষ্ট নয়। কাজল শেখ ভেবেছিল এবার বীরভূম জেলার বেতাজ বাদশা বা সভাপতি হবে কাজল শেখ,
কিন্তু দেখা গেল যে না, অনুব্রত মণ্ডলকেই সভাপতি করা হলো। আর তারপরেই কাজল শেখ রীতিমতো প্রকাশ্যে উষ্মা প্রকাশ করলেন এই বলে যে যারা এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে ঘুরছিলেন, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার মন্ত্রী করেছে, জেলা সভাপতি করেছে, বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়েছেন, তারা কোথায়? তাদের দেখা যাচ্ছে না কেন? আমাকে প্রশ্ন করার আগে তো তাদেরকে প্রশ্ন করা উচিত। বলাই বাহুল্য, কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন এতদিন? ববি হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, এরাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে বসে থাকতেন। সুতরাং ঋতব্রত গোষ্ঠীর বিধায়ক কাজল শেখ সেই প্রশ্ন তুলে দিচ্ছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে থাকতেন তাদেরকে নিয়ে, যারা বর্তমানে ওই ঋতব্রত গোষ্ঠীতেই রয়েছে। আবার এই কাজল শেখই প্রশ্ন তুলে দিচ্ছেন যে আমি কোনোদিনও বীরভূম জেলার সভাপতি হইনি, 93 সাল থেকে দলটা করি, 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস করি, কখনো পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েতের মেম্বার কিচ্ছু হয়নি। এইবার প্রথমবারের জন্য জনপ্রতিনিধি হয়েছি, বিধানসভায় গেছি। তাই আমি কোনো কিছুর জন্য দল করতে আসিনি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই দলটা করতে এসেছিলাম। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙিয়ে সব পেয়েছে তারা কোথায়? যে কথা কুণাল ঘোষ, কল্যাণ ব্যানার্জি, মহুয়া মৈত্রটা বলছেন, সেই একই কথার সুর এখন কাজল শেখের গলায়। পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ তিনি কথা বলেছেন। তিনি বলছেন আমি কার হাত ধরেছি, কার হাত ছেড়েছি, ভবিষ্যতে কার হাত ধরবো সে বিষয়ে আমি কোনো কিছু স্পষ্ট করে বলবো না। অর্থাৎ গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, দেখুন না 15 দিন পরে কি হয়। আর তারপরেই কাজল শেখের এই ধরনের কথা, কোথাও না কোথাও মিল পাচ্ছেন। অনুব্রত গড়েই কি প্রথম ভাঙন শুরু হতে চলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর? কাজল শেখের মুখ থেকেই শুনুন সেই কথা। এখনো পর্যন্ত আমি কার হাত ছেড়েছি, কার হাত ধরে আছি এ বিষয়ে স্পষ্ট কিছু আমি বলবো না। কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ, যারা দিদিকে বাদ দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে সারা রাজ্য পরিচালনা করেছে, যারা দিদির ডান হাতে বাঁ হাতে ছিল, যারা দিদির আগে পিছিয়ে ছিল, তারা কোথায়? আমি তো একজন কর্মী মাত্র, আমি তো দলের একজন সৈনিক মাত্র। আমাকে সারা জেলার দায়িত্ব কোনো সময় দেওয়া হয়নি, আমি কোনো নেতামন্ত্রীও ছিলাম না। যদিও 1993 সাল থেকে দক্ষিণপন্থী ঘনার জন্ম, 1998 সাল তৃণমূল কংগ্রেস দলটা করছি, একটা পঞ্চায়েত মেম্বারও ছিলাম না, একটা পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ মেম্বার আমার করা হয়নি, একটা অঞ্চল সভাপতিও করা হয়নি, একটা ব্লক সভাপতিও করা হয়নি। তবু দলের প্রতি কোনো অভিমান আমার নেই, আমি দলের কর্মী হিসেবে নিজেকে মনে করেছি। কিন্তু যারা এ রাজ্যে তিনবারের মন্ত্রী, দুটো বড় বড় দপ্তর যাদের হাতে, যারা একাধিক মন্ত্রিত্ব, জেলার দায়িত্ব নিয়ে সুখ সুবিধা ভোগ করে, তারা কোথায়? প্রশ্ন তো তাদের কাছে করা উচিত। আমরা দলের কর্মী, আমাদের কাছে এ প্রশ্নটা করা সমীচীন বলে আমি মনে করি না। শুনলেন, এ তো গেল তৃণমূলের ব্যাপার, তৃণমূলের খবর। কিন্তু বিজেপি তারা কি খুব একটা খুশি আছে, আনন্দে আছে, সুখে আছে? তার কারণ ইতিমধ্যেই অভয়ার মা রত্না দেবনাথ বিজেপির প্রতীকে পানিহাটি থেকে জয়লাভ করেছেন, বিধায়িকা হয়েছেন। বিধায়িকা হওয়ার পর থেকে একাধিকবার তিনি বিভিন্ন ইস্যুতে মুখ খুলেছেন। মুখ খুলে বলেছেন যে পুলিশ এখন ভালো হয়ে গিয়েছে, তার কারণ পুলিশ এসে আমার সঙ্গে ছবি তোলে। তিনি বলেছেন যে আমার মেয়ের বা অভয়াকাণ্ডের ঘটনার সঙ্গে বারুইপুরের ঘটনা মেলা হবে না, তার কারণ আমার মেয়ে হসপিটালের সিকিউরিটি জোনে ছিল আর এই মেয়েটা বাইরে ঘুরে বেড়াচ্ছিল। হসপিটালের ভেতর সিকিউর আর বাইরের পাড়া সিকিউর না, এই ধরনের কথাই বলে ফেলেছেন অভয়ার মা, জানিয়ে বিতর্ক জন্ম দিয়েছে। আবার তিনি সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও মুখ খুলেছেন। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী সব কথা রাখলেও আমার মেয়ের বিচার দিতে পারলেন না, 2 মাস অতিবাহিত হয়ে গেল। আরো স্পষ্ট করে বলতে গেলে তিনি বারংবার কেন্দ্রীয় সরকার, সেই বিজেপির কেন্দ্রীয় সরকারের অধীনে যে সিবিআই কাজ করে তার বিরুদ্ধে মুখ খুলে বলেছেন এরা একেবারে অপদার্থ, কোন রকম তদন্তের কাজ ঠিকঠাক হচ্ছে না। অর্থাৎ বারংবার বিধায়িকা নির্বাচিত হওয়ার পরে অভয়ার মা মুখ খোলার সঙ্গে সঙ্গে অস্বস্তিতে পড়েছে বিজেপি। দেখেছেন আপনারা একাধিকবার সেই ভিডিও, তাও একবার ছোট ছোট ক্লিপগুলো দেখুন। মুখ্যমন্ত্রী সব কথা রেখেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সরকারে এলে 7 দিনের মধ্যে অভয়ার বিচার দেব, সেটা কিন্তু 2 মাস প্রায় অতিক্রান্ত।
আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। কারণ কি আমি বলি, আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না, কিন্তু আমার মেয়ে একদম সুরক্ষিত বলয়ের মধ্যে ছিল। তাকে খুন করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, সেটা হসপিটালের সমস্ত লোক দায়ী। পুলিশ বলছিল আমরা ওনাকে খুঁজে পাচ্ছি না, তো ওনাকে দেখে কালকে আমি পুলিশকে ফোন করেছিলাম, আপনারা খুঁজে পাচ্ছেন না, তা সে গিয়ে দলে যোগদান করছে। সবই পুলিশ জানে, পুলিশ কিছু করছে না। দেখলেন? আর এই বক্তব্যগুলো সামনে আসার পরে বিজেপি বারংবার অস্বস্তিতে পড়েছে। তার কারণ এই ধরনের বক্তব্যগুলোকে ডিফেন্ড করার মতো কোনো তথ্য বিজেপির কাছে ছিল না বা কোনো যুক্তিও বিজেপির কাছে ছিল না। অভয়া হসপিটালের মধ্যে ছিল বলে সেটা সেফ জোন, আর বাইরে বিজেপি ক্ষমতায় আসার পরে বাইরে পাড়ার মধ্যে সেফ নয়। সুতরাং বর্তমান সরকারের প্রশাসনের বিরুদ্ধেই কি বকলমে প্রশ্ন তুলে দিচ্ছেন অভয়ার মা? এইটাও বেশ অস্বস্তিতে ফেলেছিল বিজেপিকে। পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি যে প্রশ্ন তুলে দিয়েছিলেন যে কেন 2 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে অভয়া বিচার পেল না, সেটাও অস্বস্তিতে ফেলেছিল বিজেপি সরকারকে। ফলে হঠাৎ করে চুপ করে গেলেন কাকিমা রত্না দেবনাথ, অভয়ার মা। এবার প্রশ্ন হচ্ছে, এই যে বিজেপির অস্বস্তির কারণ হচ্ছিল অভয়ার মায়ের কথাবার্তা, রত্না দেবনাথের কথাবার্তা, বিজেপি কি তাকে চুপ করিয়ে দিল, নাকি এই এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও, মেয়ের বিচার না পাওয়ার পরেও, সিবিআই এর তদন্তে খুশি না হয়েও, পুলিশের কাজে খুশি না হয়েও অভয়ার মা হতাশাগ্রস্ত হয়ে চুপ হয়ে গেলেন? প্রশ্ন উঠছে, প্রশ্ন ওঠা স্বাভাবিক। হয় নতুন সরকার, তাদের সরকার বিজেপি সরকারের কাজে 2 মাসের মধ্যেই হতাশাগ্রস্ত হয়ে গিয়েছেন অভয়ার মা বাবা, তাই তারা চুপ করে গিয়েছেন। অথবা একের পর এক যে ধরনের কথা অভয়ার মা বলছিলেন, সেই কথা স্বয়ং বিজেপি সরকার, বঙ্গ বিজেপি হজম করতে পারছে না, তাই হয়তো চুপ করিয়ে দেওয়া হলো অভয়ার মাকে। প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, উত্তর দেবেন আপনারা। কিন্তু সৌমিত্র খা, অতীতে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি প্রত্যেকটি দলের হয়ে জনপ্রতিনিধি হয়েছেন। সৌমিত্র খা প্রত্যেকটি দলের হয়ে জনপ্রতিনিধি হয়েছেন একাধিকবার। 2014-তে তৃণমূল কংগ্রেসের প্রতীকে লোকসভার সাংসদ, 19 সালে বিজেপির প্রতীকে লোকসভার সাংসদ, 24 সালে বিজেপির প্রতীকে লোকসভার সাংসদ, অর্থাৎ তিনবার সাংসদ হওয়ার পরে 2024 লোকসভা ভোট পরবর্তী সময়ে সৌমিত্র খা বলেছিলেন যে আমিও মন্ত্রিত্বের দাবিদার, আমি কেন মন্ত্রী হব না। মন্ত্রিত্ব পাওয়ার বিষয়ে আশাবাদী হয়েছিলেন সৌমিত্র খা। একবার শুনুন সেই বক্তব্য। থাকবে যাদের সরকারি জায়গা পায়, কারণ আমাদের আট বাংলায় অনেক যদি বিধায়কদেরকে জেতাতে হয়, করতে হয়, তাহলে নিশ্চিতভাবে আমাকে সুযোগ দেওয়াটা আমি আশাবাদী যে আমাকে নিশ্চিত সুযোগ দেবে। তাহলে সৌমিত্র খাঁ তিনি মন্ত্রী হতে চাইছেন? না, কেন আশাবাদী, কেন হবো না? আশাবাদী আশা তো থাকবেই। সাংসদ, বিধায়ক, যে কোনো রাজনৈতিক নেতাদের সবই আশা থাকে, আমারও আশা আছে। শুনলেন? অর্থাৎ কোথাও না কোথাও সৌমিত্র খায়ের মনে মন্ত্রিত্বের একটা সুপ্ত বাসনা রয়েছে। আমরা দেখতে পেয়েছি বাংলা থেকে সে অর্থে কেন্দ্রে যে বিজেপি সরকার আছে তারা সে অর্থে মন্ত্রিত্ব দেয়নি। ওই কিছু হাফ প্যান্ট মন্ত্রী, যা বিরোধীরা কটাক্ষ করে বলে, সেরকম মন্ত্রিত্ব দেয়া হলেও পূর্ণ মন্ত্রী দেয়া হয়নি। আর এই সৌমিত্র খাদের মতো যারা আছেন তারা মন্ত্রিত্বের জন্য বেশ আশাবাদী ছিলেন। এবার ঘটনাচক্রে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের 20 জন বিদ্রোহী সাংসদ এনসিপিআই দলে মার্জ হয়েছেন। শোনা যাচ্ছে আগামী ভবিষ্যতে তারা খুব দ্রুততার সঙ্গে বিজেপিতে যোগদান করবেন এবং এই মুহূর্তে তারা এনডিএশ্বরী। আরো বেশি করে শোনা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বিষয়ে খুব স্পষ্ট করে বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরো বেশ 2-3 জন মন্ত্রিত্বের লোভে তৃণমূল কংগ্রেসটা ছেড়ে এনসিপিআই দলে মার্জ হয়েছে এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি সেই কারণে সুদীপ বন্দ্যোপাধ্যায় নবান্নের 14 তলায় বৈঠকও করেছেন। এবার এইরকম একটা পরিস্থিতি যখন মোটামুটি জল্পনা সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়তো আগামী দিনে যখন মন্ত্রিসভার রদবদল হবে তখন হয়তো মন্ত্রী হতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেসের প্রতীকে 2024 সালে যে জয়লাভ করলো বিজেপির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের 2026-এ ভোট যুদ্ধে বিপর্যয় ঘটার পরে যারা তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে এনসিপিআইতে মার্জ হয়ে বিজেপির শরিক হলো, তারা মন্ত্রী হয়ে যাবে। কিন্তু অতীত থেকে বলে আসা মন্ত্রিত্বের আশাবাদী সৌমিত্র খা মন্ত্রী হবে না, এটা কি সৌমিত্র খা মানতে পারবে? যদিও এই বিষয়ে সৌমিত্র খা স্পষ্ট করে কিছু বলেনি। অতীতে তিনি বলেছিলেন তিনি মন্ত্রিত্বের বিষয়ে আশাবাদী, কিন্তু এই মুহূর্তে সৌমিত্র খার যা রাজনৈতিক কর্মকাণ্ড বা কার্যকলাপ
সে অর্থে সৌমিত্র খা আর ভোকাল নন। সৌমিত্র খা আর বেশি আক্রমণাত্মক ভঙ্গিতে কথাবার্তা বলছেন না। ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় সৌমিত্র খা যে ধরনের আক্রমণাত্মক ভঙ্গিতে বিরোধীদের আক্রমণ করতেন, সেই আক্রমণের তেজ অনেকটা স্তিমিত। কোথাও না কোথাও সৌমিত্র খাও কি অনুধাবন করতে পারছেন যে বিজেপির প্রতীকে দুবার সাংসদ নির্বাচিত হওয়ার পরেও এবারেও মন্ত্রিত্ব শিখে ছিড়বে না। তাই কি সৌমিত্র খাও কিছুটা চুপ, কিছুটা আশাহত? প্রশ্ন কিন্তু বাঁকুড়া জেলা জুড়ে উঠতে শুরু করে দিয়েছে। কি মনে করছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।